আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের উদ্দেশ্যে ইতিহাস বিষয়ের উপরে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু সাজেশনমূলক প্রশ্ন তুলে ধরব এবং মূলত 4 অধ্যায়ের উপরেই কিন্তু গুরুত্বপূর্ণ যে সাজেশনমূলক প্রশ্নগুলো অর্থাৎ 2 নম্বর 4 এবং 8 নম্বরের যে প্রশ্নগুলো 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি আজকে বলে দেবো। তোমরা মাধ্যমিক পরীক্ষার এখনো অনেক দিন বাকি আছে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভীষণ উপকৃত হবে এবং পরীক্ষার আগে অবশ্যই আমি তোমাদেরকে কিন্তু সব গুরুত্ব নিয়ে রেখে যে প্রশ্নগুলো সব থেকে বেশি এগিয়ে সেগুলো কিন্তু তোমাদেরকে আবার বলে দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে বলে রাখি ইতিমধ্যে কিন্তু 4 অধ্যায়ের উপরেই কিন্তু 5টি ভিডিও করা হয়েছে বিভিন্ন টপিকের উপরে, সেগুলো দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং সেই সঙ্গে সঙ্গে বলে রাখি ইতিহাসের যে বাকি অধ্যায়গুলো আছে সেগুলোও কিন্তু আমি আলোচনা করে দেবো। তাই তোমরা সেগুলো ভালো করে দেখবে। আশা করি তোমরা কিন্তু ভীষণ উপকৃত হবে। তাই তোমাদেরকে কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। তাহলে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরার আগে 2-4টি কথা বলে রাখি এই অধ্যায় সম্পর্কে। এই অধ্যায় সম্পর্কে যেটুকু ধারণা সেটুকু বলা যেতে পারে যে সিপাহী বিদ্রোহ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সিপাহী বিদ্রোহ চরিত্র প্রকৃতি কিন্তু তোমরা ভীষণ ভালো করে তোমাদেরকে রেডি করতে হবে। আমি তার উপরে ভিডিও করে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে বলে রাখি বাকি যে টপিকগুলো আছে অর্থাৎ লেখায় ও রেখায় জাতীয়তাবাদের যে ভূমিকা আছে ওখান থেকে কোনো একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। এটিও বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তোমাদেরকে আমি বারবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইতিহাসের যেহেতু প্রশ্ন প্রতি বছরই ধরাছোঁয়া ছকের বাইরে প্রশ্ন হচ্ছে, তাই প্রত্যেকটি যে অধ্যায় আছে সেই অধ্যায়ের উপরে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তৈরি করো। দেখবে পরীক্ষায় যে প্রশ্নটি আসবে 4 নম্বরের বা 2 নম্বরে তুমি কিন্তু কিছু লিখে আসতে পারবে। আর কিছু লিখে আসলে অর্থাৎ প্রথমে তুমি একটা সূচনা দিলে, মাঝখানে মূল বিষয়টা ছোট করে আলোচনা করলে, শেষে যদি একটা মূল্যায়ন দাও তুমি কিন্তু অনায়াসেই 3-3.5 নাম্বার কিন্তু পেয়ে যেতে পারো এবং ইতিহাসেও তুমি কিন্তু 80 থেকে 90% নাম্বার তুমি কিন্তু খুব সহজেই পেতে পারো। তাই আমি বলবো এই চ্যানেলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেওয়া হবে সেগুলো সম্পর্কে সেগুলি তুমি যদি দেখো তাহলে তোমার মধ্যে কিন্তু একটা খুব স্বচ্ছ ধারণা আসবে এবং তার উপরেই বেস করে তুমি যদি টপিকটা মোটামুটি পড়ো তাহলে কিন্তু দেখা যাবে যে অর্থাৎ তুমি তোমার যে পাঠ্য বই আছে বা তুমি যেখানে পড়ো তোমার স্কুলের যে স্যার পড়াচ্ছে সেগুলো যদি শোনো তাহলে কিন্তু তোমার সেই টপিকের উপর একটা সম্পূর্ণ একটা স্বচ্ছ ধারণা হবে এবং তুমি যদি সেটা বানিয়ে লিখে আসতে পারো তুমি কিন্তু অনায়াসে একটা ভালো নাম্বার পাবে। তাই বারবার তোমাদেরকে আমি বলছি প্রতিটি অধ্যায় সম্পর্কে প্রতিটি টপিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করো এবং সেই সঙ্গে যে প্রশ্নগুলো গুরুত্ব নিয়ে সবার এগিয়ে সব থেকে বেশি এগিয়ে আছে সেগুলো ভীষণ ভালো করে রেডি করো। তাহলে চলো দেখে নাও 4র্থ অধ্যায়ের সাজেশনমূলক যে প্রশ্নগুলো, তা 2 নম্বর 4 নম্বর এবং 8 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও 4র্থ অধ্যায়ের সাজেশনমূলক 4 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? এটি 2017 এবং 2020 সালে কিন্তু পরীক্ষাতে এসছে। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এটি 2019 সালে পরীক্ষাতে এসছে। পরের প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র আলোচনা করো অথবা মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? এটি কিন্তু পর্ষদের মডেল সেটের একটি প্রশ্ন। পরের প্রশ্ন, আনন্দমঠ ভারতের জাতীয়তাবাদের উন্মেষে কী ভূমিকা পালন করে? এটিও কিন্তু মাধ্যমিকে এসছে। গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এটি 2022 সালে পরীক্ষাতে এসছে। 6 হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, 1857 এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? এটি কিন্তু 2018 সালে এসছে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল অথবা জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। এটি 19 এবং 22 কিন্তু পরীক্ষাতে এসছে। নেক্সট, ভারতসভা প্রতিষ্ঠার ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতসভার উদ্দেশ্য কার্যাবলী
অথবা জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার উদ্দেশ্য ও অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত উপন্যাসের ভূমিকা কী ছিল? অর্থাৎ এগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই অধ্যায়ের এই প্রত্যেকটি প্রশ্ন তোমার ভালো করে তৈরি করো। দেখে নাও পরের 2 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। 1, ইলবার্ট বিল কি? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 3, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 4, আনন্দমঠ উপন্যাস কে কোন পটভূমিকায় রচনা করেন? 5, জাতীয়তাবাদের উন্মেষে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি বিশ্লেষণ করো। 6, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য লেখো। 7, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো, অথবা হিন্দু মেলার উদ্দেশ্য আসতে পারে বা হিন্দু মেলা কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করে। 8, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল, অথবা এটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন দেখে নাও, 19 শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 10, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? 11, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? 12, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 13, নবগোপাল মিত্র কে ছিলেন? 14, ঝাঁসি রানী বিখ্যাত কেন? 15, 19 শতকের বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ ভূমিকা ছিল? 16, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? 17, ভারত সভার উদ্দেশ্য কী ছিল? 18, জমিদার সভা ও ভারত সভার দুটি পার্থক্য লেখো। 8 নম্বরের জন্য সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো এবং লেখায় ও রেখায় জাতীয়তাবাদের ভূমিকা কী, এই দুটো প্রশ্ন তৈরি করলেই হয়ে যাবে। ভিডিওটি তোমাকে দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো অবশ্যই একটি লাইক করে দাও, এবং সেই সঙ্গে বাকি অধ্যায়ের সাজেশনমূলক প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং লাইক ও কমেন্ট করে আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহিত করো।